এরপরে আরো কিছু লক্ষণ আছে, যেমন ম্যানিক এপিসোডে বেশি কথা বলা, স্বাভাবিকের থেকে বেশি বক বক করা। আচ্ছা, এখানে আরো একটা বিষয় বলে দিচ্ছি আর একটু ডেপথে গিয়ে দেখুন। অনেক ব্যক্তিত্ব আছেন যারা এত কথা বলেন, সেই কথা শুনে অপোনেন্টে যে কথাটি শুনছে সে বিরক্ত হয়ে যায়। আর যিনি বলছেন তিনি বুঝতেই পারেন না যে এত বকছেন উনি, এত কথা বলছেন উনি, এটা তিনি বুঝতেই পাচ্ছেন না। কিন্তু যে ব্যক্তি শোনে সে ফেড আপ হয়ে যায়, এত কেন বকছে রে ভাই, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। কিন্তু যার মধ্যে ম্যানিক এপিসোড চলছে সে কিন্তু বুঝতেই পারছে না সে বেশি মানে কথা বলছে বলে। ঠিক আছে। রেসিং থটস, মাথায় চিন্তা হুড়দাঙ্গা আসা, হুড়দাঙ্গা চিন্তা আসা, একটা চিন্তার পর আরেকটা চিন্তা, একটা চিন্তার পর আরেকটা চিন্তা, একটা চিন্তার পর আরেকটা চিন্তা, চিন্তা এসেই যাচ্ছে, চিন্তার শেষ নেই। তাই এরা মেডিটেশন করতে প্রবলেম হবে, চোখ বন্ধ করলেই যত চিন্তা আসবে। ঠিক আছে। রেসিং থট। অতিরিক্ত উদ্যমী ও কাজ করার ইচ্ছা। অতিরিক্ত উদ্যমী মানে স্বাভাবিকের থেকে উদ্দামনেসটা বেশি, সেটা হুটহুট করে আসে। একবারেই যে সেই উদ্দামনেসটা থাকে তা কিন্তু নয়। কথা কথা ভালো করে বুঝবেন। ধরুন কারোর মধ্যে যদি বাইপোলার ডিসঅর্ডার থাকে, ম্যানিক এপিসোড যদি কারোর মধ্যে চলে, তাহলে হবে কি যে তিনি উদ্দামনেস তার মধ্যে আসছে, ঠিক আছে, কাজ করার ইচ্ছা থাকছে কিন্তু খুব কম সময়ের জন্য, বা তারা অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারে, যা একটা কাজ শেষ হওয়ার আগে আরেকটা কাজ ধরতে পারে, বা কোনো কাজটাই তার শেষ হয় না, শুরু তো করে শেষ তার হয় না। দেখেছেন নাকি? এরকম ধরনের কিছু দেখেছেন নাকি, যে কেউ কাজটা শুরু করলো শেষ আর করলো না? যদি এটা থাকে তাহলে কিন্তু ম্যানিক এপিসোড হতে পারে। আর বাইপোলার ডিসঅর্ডার বডির মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন না, আপনার স্বাভাবিক বলে মনে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, একটা বিষয় আছে কিন্তু সেই ধরনের আরো যদি একটা বিষয় দেখা যায় তাহলে কেনার প্রবণতা বেশি, হাত খরচের প্রবণতা যদি বেশি দেখা যায় এবং সেটা একই বিষয়ের উপর বারবার দেখা যায়, তাহলে কিন্তু সেটা ম্যানিক এপিসোডের মধ্যে হতে পারে। সুশোভন বোঝা যাচ্ছে? সুশোভন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি আর একটু ভেঙে বলি, একটু যদি ভেঙে দিই তাহলে আরো ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যায়। আমি একটু ভেঙে বলছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। দেখো, বাইপোলার ডিসঅর্ডারের দুটি এপিসোড আছে, একটা হচ্ছে ম্যানিক এপিসোড আর একটা হচ্ছে ডিপ্রেসিভ এপিসোড। ম্যানিক এপিসোডের লক্ষণগুলো কি কি? অত্যাধিক সুখী বা উত্তেজিত মনোভাব করা, মানে হুট করে রেগে যাচ্ছে, হুট করে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা খামখেয়ালিপনা, এটা ম্যানিক এপিসোডের মধ্যে পড়তে পারে। হ্যাঁ। দ্বিতীয় কি? অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া, নিজেকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা, কাউকে পরোয়া না করা, প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ বলে মনে করা, বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক এপিসোডের মধ্যে আছে। অস্বাভাবিক কম ঘুমানো, কম ঘুম হচ্ছে, কয়েক ঘন্টা ঘুম হচ্ছে, বা একেবারেই ঘুম হচ্ছে না, আর ঘুম যদি হয়ও তাও ক্লান্তি বলে মনে হচ্ছে, এটা কিন্তু ম্যানিক এপিসোডের মধ্যে আসছে। ওকে। সেকেন্ড কি? বেশি কথা বলা, এত অত্যাধিক কথা বলা যে সামনের জন যে শুনছে সে ফেড আপ হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না তার। রেসিং থট, মাথায় চিন্তা হুড়ুর করে আসছে। অতিরিক্ত উদ্যমী ও কাজ করার ইচ্ছা, অনেকগুলো কাজ একসঙ্গে শুরু করবে এবং শেষ কোনোটাই হবে না। একসঙ্গে যদি কোনো কাজ শুরু হয় সেটা শেষ খুব কম হয়। বেপরোয়া আচরণ। স্যার কথার মধ্যে স্যার কথার মধ্যে অসঙ্গতি, এটাও তো ম্যানিকের মধ্যেই পড়বে স্যার। না, ওটা ম্যানিকের মধ্যে নয়, বাট আর একটা বিষয় আমি আসছি বলবো তোমাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা বলবো, আসছি আমি। অতিরিক্ত উদ্যমী ও কাজ করার ইচ্ছা মানে কি, একটা কাজ শুরু করে না, 10-12টা কাজ একসঙ্গে শুরু করে, লাস্টে গিয়ে দেখে কিছুই করতে পারলো না, শেষ করলো না। ম্যানিকের ডেফিনেশন। বেপরোয়া আচরণ, কাউকে তোয়াক্কা করার নেই, অপ্রয়োজনীয় খরচা, এই মাত্র বলছিলাম, অপ্রয়োজনীয় খরচা,
অযৌক্তিক বিনিয়োগ, স্যার ঠিক আছে? এগুলো কি সব থাকলেই হবে না যে কোনো একটা থাকলে? সব থাকতে হবে। সব থাকতে হবে। হুম, অন্তত মিনিমাম 3-4টে তো থাকতেই হবে একসঙ্গে। তবে আচ্ছা, অপ্রয়োজনীয় খরচা করা, অযৌক্তিক বিনিয়োগ, কোনো যৌতিকতা নেই, বিপজ্জনকভাবে যৌন আচরণ এবং দ্রুতগামী ড্রাইভিং করা, এগুলো কিন্তু ম্যানিক অ্যাটাকের মধ্যে আছে। দেখবেন অনেক ব্যক্তিত্ব যারা বাইকে বসে মনে করে যে প্লেনে উঠেছে, এমন গাড়ি চালায়, সেটা কিন্তু একদম 100% ম্যানিকের মধ্যে পড়ছে। আর একটা বিষয় বলি, আমাদের সমাজ এই ম্যানিক অ্যাটাকটাকে বেশি করে প্রবণতা দিচ্ছে। কিভাবে হচ্ছে জানেন? ম্যানিক অ্যাটাকটা কেন বেশি হচ্ছে? তার কারণ একমাত্র হচ্ছে মোবাইল। একমাত্র গান শুনতে শুনতে গাড়ি ড্রাইভ করা, ম্যানিক আসতে বাধ্য। যদি আপনি 4 চাকা গাড়িতে বসেন আর আপনি যদি একটা নিড ফর স্পিডের একটা মিউজিকওয়ালা গান চালিয়ে দেন, আপনার যে ড্রাইভার আছে সে কিন্তু বেপরোয়া চালাবেই চালাবে, গ্যারেন্টেড। আর এই ব্যক্তিত্ব মানে মানে এই সং যদি সে বারবার শুনতে থাকে, সে কিন্তু অটোমেটিক্যালি বেপরোয়া চালাবে। বেপরোয়া ভাবটাই হচ্ছে ম্যানিকের মধ্যে পড়ছে, ঠিক আছে? স্যার এরকম আমার সঙ্গে হয়েছিল স্যার, আমি গাড়ির মধ্যে চেপেছি স্যার, আর একটা আপনার ওই সেই বেশ ইয়ে টাইপের গান বাজছিল। তো সেইটা যখনই বাজতে শুরু করে দেখি গাড়ির পিক আপও তত বাড়তে শুরু হলো। পরবর্তীকালে আমি বললাম যে ভাই সাইড করো, আমাকে নামো, দিয়ে তুমি যা করো করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি হয় কি যে ম্যাক্সিমাম এই ম্যানিক এপিসোড ম্যাক্সিমামলি এটা বলছি, ম্যানিক এপিসোড বাইপোলার মানে কম বেশি সবার মধ্যেই অল্প অল্প আছে, কিন্তু এটা ম্যাক্সিমাম রেঞ্জে যদি চলে যায় তখন হচ্ছে বিপজ্জনক ব্যাপারটা বেশিরভাগ থাকবে। দেখুন, রোগ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, যদি টেস্ট করা যায় ঠিকঠাকভাবে। আমার মধ্যেও থাকবে কিছু রোগ, সবার মধ্যে কিছু না কিছু রোগ থাকবে, কিন্তু সেটা যখন এক্সট্রিম পজিশনে চলে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো ঘটতে পারে। সহজে বিভ্রান্ত হওয়া, সবার কথায় নিজের বিচার পরিবর্তন করা, মনোযোগ হারিয়ে ফেলা, এগুলো কিন্তু ম্যানিক এপিসোডের মধ্যে ধরা হয়। এবার চট করে সবাই লিখে নাও, চট করে যা যা বললাম নিজের মতো করে লিখে নাও। যারা লিখতে পারছো লিখে নাও, যারা না লিখতে পারছো তাদেরকে আমি পিপিটিটা সবাইকেই পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু তোমরা লিখে নাও, লিখলে ভালো হবে, তোমরা শিখবে খুব ভালো। আমার একটি গেস্ট আছে, সোনিয়া, বুঝতে পারছিস তো? সুমি, বুঝতে পারছিস তো? সুমি বিশ্বাস, বোঝা যাচ্ছে? মাইক অন করে বল। সুমি, তাপস, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। সুমি, বুঝতে পারছিস তো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। অ্যাকচুয়ালি অসুবিধা স্যার হলে ও বলিস। রাস্তায় আছে তো, ওই জন্য কথা বলছে না। না না, আমি বুঝতে না পারলে কিন্তু 10 বার জিজ্ঞাসা করবি, 10 বারই বলে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লেখা হয়ে গেছে সবার? এবার পরেরটায় যাই। ম্যানিকের কথা বললাম যখন, এবার পরেরটা যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, এই ম্যানিক এপিসোডের সঙ্গে আর একটা এপিসোড আছে যেটাকে আমরা হাইপোম্যানিকও বলতে পারি। যখন ম্যানিক থেকে হাইপোম্যানিক হয়ে যায় তখন একটু এক্সট্রিম পজিশনে যায়। যখন ম্যানিকটা থাকে তো ঠিক আছে, যখন হাইপোম্যানিক হয়ে যায় তখন প্রবলেমটা আরো একটু বাড়ে। মানে এই হাইপোম্যানিকের দুটো বিশ্বস্ত ব্যাপার হচ্ছে, এখন যে স্টেজে মানে ম্যানিক আছে এখন, যেখানে ব্যক্তিদের আচরণ এবং শক্তির কৌশল মারাত্মক পজিশনে যায় না। মানে ধরো, কথা কথা বলছি, হাইপোম্যানিক, আচ্ছা, আমাদের হয় কি, আমাদের আমাদের বডি
সেন্স তখনই করে যখন আমরা বডিকে সেন্সিবল তৈরি করি। আমি যদি একটু এখানে বলি যে আমরা দৌড়তে পারছি, আমরা হাঁটতে পারছি, আমরা হাঁটা শিখেছি তাই হাঁটতে পারছি, আমরা দৌড়ানো শিখেছি তাই দৌড়তে পারছি। ঠিক আছে, এবারে আমরা যত প্র্যাকটিস করব বা আমাদের যত মানে বৃদ্ধি হবে এই হাঁটার উপর বা দৌড়ানোর উপর, তত তাড়াতাড়ি আমরা ডেভেলপ করব, বডির উপর দিয়ে ডেভেলপ করব এবং ফিজিক্যালি আমরা ডেভেলপ করব। কিন্তু আমাদের ব্রেন বা মস্তিষ্ক কিন্তু দুটোই আলাদা। বডি ফিটনেস মুভমেন্ট করলে বাড়ে, মস্তিষ্কের ফিটনেস স্থির হলে বাড়ে। বুঝতে পারলাম? বডির মুভমেন্ট করলে বাড়ে, নড়াচড়া করলে বাড়ে, স্থান পরিবর্তন করলে বাড়ে, কিন্তু মস্তিষ্কের ফিটনেস স্থির হলে বাড়ে। তো তাই বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক এপিসোডের পর হাইপোম্যানিক, এটাকে মৃদু সংরক্ষণ কেন বলছে? যে যদি কোনো ব্যক্তির মধ্যে ম্যানিক এপিসোড থেকে পরের স্টেজে যায় হাইপোম্যানিকে, আর যদি সে ওটাকে ওভারলুক করে, এর পরের স্টেজই কিন্তু ডিপ্রেসিভ এপিসোডের মধ্যে সে চলে যাবে। তো তাই যখন বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিক এপিসোড বৃদ্ধি পায়, তখন তার প্রবণতাটা একটু কমে যায়, মনে হয় যে সে যেটা করছে সেটা ঠিকই করছে। দেখবেন যে সমস্ত মানুষ, হ্যাঁ, মানে বলে যে আমি প্রচন্ডভাবে হার্ডওয়ার্ক করছি, কোনো কিছুতে তোয়াক্কা করে না, জীবনে অনেক কষ্ট পেয়েছে। জীবনে দেখবেন, আমি একটু বলি, এখানটা একটু বলার বিষয় আছে, হ্যাঁ, সবাই একটু মন দিয়ে শুনবেন। ধরেন আমি কাউকে দিয়ে বলি, কোনো এক ব্যক্তির মধ্যে ছোটবেলা থেকে কোনো এক ব্যক্তির মধ্যে এমন একটা ইমোশন কাজ করছে, তাকে কেউ দেখতে পারে না, তাকে কেউ বুঝতে চায় না, তাকে কেউ পাত্তাই দিচ্ছে না, তাকে একদমই কেউ মানে কোনো জায়গায় দিচ্ছে না যে তার নিজের কথা বলার। এটাও হতে পারে যে কোনো আহ, কোনো বাড়িতে তার 3টে সন্তান কি 4টে সন্তান কি 2টি সন্তান, তার মধ্যে কোনো একটি সন্তান হচ্ছে সে বাড়ির বাবা এবং মায়ের প্রিয়, আরেকটি সন্তান কে হেলাছেদ্দা করছে। তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটি নিজের মনের কথা কাউকে শেয়ার করছে না, যার জন্য তার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি আসছে, এবং এই নেগেটিভ এনার্জিগুলো আস্তে আস্তে বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক এপিসোডে পরিবর্তন হচ্ছে। ম্যানিক এপিসোড যেই তৈরি হচ্ছে, এবার ম্যানিক এপিসোড মানেই হচ্ছে কথা বলার প্রবণতা, সে কথা কাউকে বলতে পারছে না, সেই মুহূর্তে তার নিজের সঙ্গে কথা বলার একটা প্রবণতা তৈরি হচ্ছে। আবার যখন নিজের সঙ্গে কথা বলার প্রবণতা তৈরি হচ্ছে, নিজের অজান্তেই সে কিন্তু নিজের বডির মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি করে ফেলছে, যে কিনা তাকে হেল্প করার জন্য মাঝে মধ্যেই আসছে। আবার যখন হেল্প করার জন্য মাঝে মধ্যেই আসছে, তাকে যখন হেল্প করতে আসছে, তখন সে যখন রেগে যাচ্ছে, তার মাথার কোনো ঠিক থাকছে না, তার সেই ব্যক্তিত্ব সেই জায়গায় চলে আসছে, এবং সে বুঝতেও পারছে না যে সে এত রেগে যাচ্ছে এবং এরকম করছে। সে নিজেকে বদলাবার চেষ্টা করছে কিন্তু সে পারছে না, সে বারবার নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু সে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে তার বডির মধ্যে সেই আহ, আজ লেট, সনদ বাবু লেট, নাম্বার বাদ, নাম্বার কাটা। এই মাত্র স্যার আমি এলাম সেশন করে। আজকে এক্সট্রা আধ এই ঘন্টা মাত্র আপনাকে থাকতে হবে, আধ ঘন্টা আপনাকে থাকতে হবে। হ্যাঁ, আমি থাকতে স্যার রাজি আছি, কিন্তু আমি এই মাত্র ঢুকলাম। আজকে সাইকোলজি আপনারা যে করিয়েছিলেন তার জন্য মাস্টারদের সঙ্গে সেশন করছিলাম। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইটুকু যে মাস্টারদের সঙ্গে সেশন করছেন, ভেরি গুড, ভেরি নাইস। সনদ, ভেরি গুড। আজকে খুব হ্যাঁ, পাওয়ারফুল আমি ওই বিষয়। হ্যাঁ, হ্যাঁ লেট হয়ে গেছে। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো। সো এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো সেই ব্যক্তি কি করছে, পরে আসছি, সেই ব্যক্তিটি কি করছে না, আগে মাথা গরম ছিল, সে আস্তে আস্তে মনে করছে যে তার মাথা গরমটা সে নিজেকেই নাকি কমিয়ে ফেলেছে। কিন্তু সরি টু সে, বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক এপিসোড সে পেরিয়ে গেছে, পেরিয়ে গিয়ে হাইপোম্যানিকে ঢুকে গেছে। সে কিন্তু এবার বুঝতে পারছে না যে তার ম্যানিক এপিসোডটা কিভাবে কাজ করবে।
হয়তো তার মনে হচ্ছে যে সে অলরেডি অনেকটাই রাগ নিজেকে কন্ট্রোল করেছে, বাট করতে পারেনি কিন্তু সে। কেন করতে পারেনি? ম্যানিক এপিসোড কিন্তু অলরেডি তার মধ্যে চলছে, এবং সেটা হাইপোম্যানিক হয়ে চলছে, ভেতরে ভেতরে চলছে, বাইরে নয়। যদি সে এই ম্যানিক এপিসোড ঠিক না করে, এর পরে কিন্তু পরের পার্ট হচ্ছে হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন মানে বাকিটা আস্তে আস্তে বলবো, ঠিক আছে? বোঝা গেল যে ম্যানিক এপিসোড অ্যাকচুয়ালি কিভাবে হয়। বাচ্চাদের মধ্যে বেশিরভাগ, আমি একটা কথা বলেছিলাম কি, আপনাদের প্রত্যেককে শেয়ার করেছিলাম, একজন বাচ্চার মধ্যে বাইপোলার ডিসঅর্ডার ছিল, যেটা কিনা আমি গেছিলাম তার বাড়ি, বলেছিলাম কি? হ্যাঁ স্যার না, বলেনি তো, আমি শুনিনি। হ্যাঁ বলেছিলেন, ওই যে চুঁচুড়োর ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, চুচুড়া ছেলেটা, আমি আরেকবার বলছি। বলেছিলেন হ্যাঁ আপনি ওটাও যদি গেছিলেন। সেটা তুমি শুনিনি হ্যাঁ হয়তো ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার আরেকবার বলে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি আরেকবার, দা আরেকবার দা রিমাইন্ড। নিয়ে আপনাকে তাড়া করছিল, দা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দা নিয়ে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমাকে তাড়া বলেছিলেন করেনি, স্যার। ওর বাবা মাকে তাড়া করছিল। হুম, ওর হুম। বাবা মাকে তাড়া করেছিল, ওর বাবা মা দৌড়ে দৌড়ে বাড়ি। স্যার আরেকবার রিপিট করুন, স্যার আরেকবার রিপিট আরেকবার করুন। রিপিট করি, হ্যাঁ। তো হ্যাঁ, আমি বলছি, একদম মন দিয়ে শুনুন। আমি একদম এমন ভাবে, যদি এটা এটা গ্রাম যদিও, এবং ওরা যেটাকে মনে করছিল, দুজনেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই শিক্ষিত। হাজবেন্ড চাকরি করেন হচ্ছে টাটা কনসালটেন্সিতে, এবং ওয়াইফ চাকরি করছে প্রাইমারি স্কুলের টিচার। স্যার এটা অফ করতে বলুন, হ্যাঁ, শোনা অফ যাচ্ছে হয়ে না গেছে, অফ কিছু। হয়ে অফ হয়ে গেছে। আচ্ছা শোনো, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলে নিই, খুব দারুণ বিষয় এটা। ফেসবুকে অ্যাড দেখে আমাকে কল করেছিলেন ব্যক্তি ব্যক্তিত্ব হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই চাকরিজীবী, দুজনেই থাকে চুঁচুড়াতে, এবং দুজনেই চাকরি করে। মা চলে যায় স্কুলে, এবং হাজব্যান্ড চলে যায় অফিসে, বিকালবেলা আসে, ঠিক আছে? এবং তার ঠাকুমা তার সঙ্গে, সেই বাচ্চাটির সঙ্গে থাকে। বাচ্চাটির কিছু ইমোশন থাকতো, বাচ্চাটিকে বেশিক্ষণ টাইম দিত না, তাই বাচ্চার সঙ্গে কেউ কথা বলার মানুষ ছিল না। ঠাকুমা যিনি ছিলেন তিনি খুবই অসুস্থ ছিলেন, কথা বলার সিচুয়েশনে ছিলেন না, খেলার সিচুয়েশনে ছিল না, এবং বাচ্চাটাকে তার বাবা এবং মা মেন্টাল এবং ফিজিক্যাল অনেক পানিশমেন্ট দিত, ঘরে ঢুকিয়ে বেল্ট দিয়ে মারতো। এটা পরবর্তীকালে পাড়ার লোক বলেছে আমাকে, যে ঘরে ঢুকিয়ে বেল্ট দিয়ে পেটাতো, এবং এই রকম পেটাতো, সে যে কাঁদছে না, কাঁদতেও তাকে দিত না বাচ্চাটাকে, কাঁদলে আবার মারতো, এবং ঘরে দরজা বন্ধ করে রাখতো, এমন বাবা মা। তো যাই হোক, এবং বাবা মার প্রতি বাচ্চাটার অদম্য রাগ, মানে এটা যদি আমি বলি যে, মানে বিষাক্ত রাগ যেটাকে বলা হয়, তার থেকেও বেশি কিছু। আমাকে ডাকা হয়, আমি যাই না কোনো জায়গায়, আমি কোথাও ভিজিটে যাই না, বাট উনি আমাকে এটা বলেছিলেন যে, যদি স্যার, প্রথমে বলেছিল যে, স্যার আপনার ফিস কত স্যার, আমি আপনাকে ডবল ফিস দেবো, আপনি আমার বাড়িতে আসুন। আমি বললাম, দেখুন আপনি ফিজের কথা বলেছেন, আমি তো আর যাবই না, যেই আপনি ফিজের কথা বলেছেন আমি আর যাবই না। বলছেন, না স্যার আপনি কি করলে হয়, আসুন, আমি কিন্তু মানে আর কিছুদিন হলে আমি বোধহয় শেষ, আমি এবং আমার ওয়াইফ এখনো বাড়ি ঢুকতে পারিনি। আমাকে ফোনে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ কান্নাকাটি করছে। পরের দিন কোনো রকমে আমি গেলাম, আমি কান্নাকাটি করছে, আমি গেলাম, আমি গিয়ে দেখি বাবা এবং মা পাশের বাড়িতে লুকিয়ে আছে, তার ছেলে কাটারি হাতে ঘরের গ্রিলের ভেতরে, ফোন বাচ্চাটার হাতে। আমি গেছি, আমাকে জাস্ট তার বাবা মা প্রণাম করতে বাকি রেখেছেন, বাদ বাকি এমন করছেন যেন মানে এমন কেউ এসছে হয়তো ওনাকে উদ্ধার করবো, ওনার মনের বিশ্বাস এটা। আমি গিয়ে দাঁড়াতে আমাকে বলছে, তুই কে? বাচ্চাটা বলছে। আমি বললাম যে, তুমি কে? বলছে, আমি যেই হই। তুই কে? আমি বলছি, আমি তোমার বন্ধু। বলছে, কি করে বিশ্বাস করবো, আমার বাবা মা কোনোদিনও আমার বন্ধুকে নিয়ে আসবে না। আমি বললাম যে, তোমার বাবা মা ভালো নয়, আমি তোমার কাছে এসেছি তোমার তোমার কাছে অনেক কিছু জানার জন্য। যেই বলেছি তোমার বাবা মা ভালো নয়,
অমনি একদম আমার মুখের দিকে যেই ভালো নয় বলেছি না, অমনি আমার প্রতি একটা ফেথ চলে এসেছে যে মাকে বাবাকে ভালো বলছে না আমার বন্ধু। এবার আমাকে বলছে যে তুমি কি আমার কাছে দেখা করতে এসছো আমার সঙ্গে? বলছি, আমি বলছি হ্যাঁ। তুমি দরজাটা খোলো। না, ওই দুজনকে আমি ঢুকতে দেবো না, ঢুকলেই কেটে ফেলবো। আমি বললাম যে ওকে ঢুকতে দিতে হবে না, তুমি আমাকে ঢুকতে দেবে তো? বলছে হ্যাঁ। তাহলে কাটারিটা রেখে দাও। কাটারি রেখে দিয়েছে। আমি ওকে নিয়ে ভেতরে গেলাম। ওর বাবা মা পিছনের জানলা দিয়ে এসছে, ঘরে ঢুকতে পারেনি, পিছনের জানলা দিয়ে এসছে। আমি জিজ্ঞাসা করছি তুমি এত রেগে আছো কেন? না, আমার এরম এরম প্রবলেম, আমার এরম এরম প্রবলেম, আমাকে দেয় না, এই করে না, সেই করে না। এবার এবার কি দেয় না আমি একটু বলি। ফ্রি ফায়ারের গেম খেলে বাচ্চাটি। বাচ্চাটি একা থাকতে থাকতে অ্যাডিকশন হয়ে গেছে মোবাইলে, ফ্রি ফায়ারের গেম খেলে। এবং ডায়মন্ড বলে একটা কিনতে হয়, কিছু একটা ডায়মন্ড বলে কিনতে হয় ফ্রি ফায়ারের গেমে, আমি জানি না ঠিক কি আছে। ওটা বোধহয় ডায়মন্ড কোনো কিনতে হয়, সেই জন্য বাবার কাছ থেকে টাকা নেয়, যদি না দেয় বাবাকে কাটারি নিয়ে তাড়া করে। ঠিক আছে? সো ওকে বললাম যে আর একটা এঙ্গেজিং পার্ট দেখাচ্ছি, তুমি দেখো, তুমি বোঝো, তারপর তুমি যদি না বোঝো তাহলে তুমি অন্য কিছু করবে। আমি আগে এটা দেখাই। বলছে হ্যাঁ কি খেলা দেখাও, আমাকে দেখাও। মোবাইলে দেখাবে? আমি বলছি, না মোবাইলে দেখাবো না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তো ওকে চোখ বন্ধ করে হিপনোথেরাপি দিয়ে একদম থিটা লেয়ারে নিয়ে চলে গেছি। সুশোভন, সুমন বাবু, একদম থিটা লেয়ারে নিয়ে চলে গেছি। থিটা লেয়ারে নিয়ে গিয়ে এক অ্যাফার্মেশন মিনিট, দিচ্ছি। একটু একটুখানি প্লিজ, ওই যে আগের সেন্টেন্সটা একটু মানে শুনতে পাইনি, মানে কি করে ওকে এতে নিয়ে চলে গেলেন? হ্যাঁ, ও বলছে আমাকে গেম দেখাবে, তুমি কি মোবাইলে দেখাবে? আমি বললাম যে না, আমি তুমি চোখ বন্ধ করো, তোমায় দেখাবো। বলে ওকে চোখ বন্ধ করে ব্যাক কাউন্টিং করে ওকে একদম থিটা লেয়ারে নিয়ে গেছি। থিটা লেয়ারে, ট্রান্সের থিটা লেয়ারে, হিপনোথেরাপি ইউজ করে থিটা লেয়ারে নিয়ে গেছি। ব্রেন ফ্রিকোয়েন্সি কমে গেছে, থিটা লেয়ারে নিয়ে গেছি। তো ওকে শুইয়ে দিয়ে করেছি যেহেতু, সেহেতু ও চুপচাপ শুয়ে আছে এবং অ্যাফার্মেশন দিচ্ছি। হঠাৎ করে চোখ বন্ধ অবস্থায় বলছে, তুই কি আমাকে আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? হঠাৎ চোখ বন্ধ অবস্থায় বলছে। ছেলেটার কোনো সেন্স নেই, বাট বলছে। মন দিয়ে শুনবেন একটু, ছেলেটার কোনো সেন্স নেই, ছেলেটার ভেতর থেকে আওয়াজ আসছে, বলছে সে যে তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আমরা বলছি তুমি কে? গলার টোন পুরো আলাদা, চেঞ্জ। তুমি কে? বলছে আমি এর বন্ধু। তুমি এর বন্ধু তুমি কিভাবে হলে? কে তুমি? মানে ওর বাড়ির পাশাপাশি যতজন লোক ছিল সব ঘরের বাইরে, জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, শুনছে। বলছে এ যখন বাড়িতে একা থাকতো আমাকে ডাকতো, আমি ওই জন্য এসেছি। আমি এসেছি, আর কারোর প্রয়োজন নেই, তোরও প্রয়োজন নেই, তুই চলে যা। আমি বললাম যে আমি তো এর বন্ধু, তো আমি কি করে যাব? তুমিও যেমন বন্ধু আমিও তেমন বন্ধু, কি করে যাব? বলছে তুই বন্ধু? আমি বলছি হ্যাঁ। ঠিক আছে তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডাকবো বন্ধু। ওকে ওই যে ব্যক্তিটি বলছে তাকে বললাম। তখন বলছে ঠিক আছে, বলে তাকে প্রোগ্রামিং করে তাকে আবার ফ্রন্ট কাউন্টিং করে তাকে আবার বিটা লেয়ারে নিয়ে এলাম। এবং অবাক করে দেওয়া বিষয়, আমরা যেটা স্টাডি করেছি সেটা আমার নিজের চোখের সামনে ঘটলো, এবং এটা তৃতীয়বার ঘটলো যে সেই বাচ্চাটি কিন্তু কিছুই জানে না সে কি বলছিল। বাচ্চাটির মধ্যে কোনো কিচ্ছু নেই। আমাকে ছুঁয়ে বলছে যে আমি বন্ধু আমি কিচ্ছু বলিনি তো তোমাকে, আমি ওকে জিজ্ঞাসা করেছি। তারপর দেখলাম যে ওর অনেক প্রবলেমস আছে। ওর মধ্যে স্কিজোফ্রেনিয়াও ছিল, বাইপোলার ডিসঅর্ডার ছিল, অটিস্টিকনেস না থাকলেও এডিএইচডি ছিল, হাইপারনেস ছিল। সো স্যার স্যার স্যার, হুম, আমি একটা জিনিস জানতে চাই, স্টিজোফ্রেনিয়াটা সবার কি? লাস্টে, সবার লাস্টে, সবার লাস্টে, তারপর সবার লাস্টে এটা রিদমটা কমপ্লিট করি। এবার ওখান থেকে বেরিয়ে আসি এবং পাড়াপাড়শির লোক যতজন ওখানে ছিল প্রত্যেকে বলে যে আমি তো দোষ বাচ্চাটিকে দেবো না, বাচ্চাটির মধ্যে আগে এরকম ছিল না। বাচ্চাটির মা যখন মারা যায়, বাচ্চাটির যখন ঠাকুমা মারা যায়, তখন বাচ্চাটির মধ্যে এই জিনিসগুলো প্রতিফলিত হয় বেশি করে। আগেও হতো, কিন্তু ঠাকুমা মারা যাবার পর থেকে। একজন তো এমন বলে ফেললো যে স্যার বোধহয় এটা কাউন্সিলিং নয়, একে ওঝার কাছে নিয়ে যান। আলাম যে আপনি এখান থেকে চলে যান, এটা ওঝার কাজ নয়, এটা কাউন্সিলরের কাজ, আর এর চিকিৎসার প্রয়োজন। একে চিকিৎসা ইমিডিয়েট অ্যাডমিট করুন। ওকে পিজিতে অ্যাডমিট করা হলো বাচ্চাটিকে। এখন পিজি থেকে বেরিয়ে এসে
ওর এখন ঠিকঠাক আছে, মেডিসিন চলেছে, এখন মোটামুটি ঠিক আছে। সো এই ধরনের হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার হয়। আর একটা বাইপোলার ডিসঅর্ডার আছে, আমি আপনাকে যদি দেখাই, আমার কাছে পেশেন্ট আসে, আপনি দেখলে বলবেন এটা ভূত ধরেছে। কে কে দেখতে চান দেখি? যদি বলেন আমি দেখাবো, দেখলেই বলবেন ভূত ধরেছে। দেখান দেখান। দেখবো? এমন সুযোগ হাতছাড়া করতে চাইছি না। হ্যাঁ, দাঁড়ান, দেখবো স্যার। হ্যাঁ দেখাবো তো ওটা, কিন্তু প্রশ্ন মানে করছি যখন, উত্তরগুলো চাই, মন দিয়ে দেখবেন। আচ্ছা, এইটা আমি পাঠিয়েছিলাম, আমার যত কাউন্সিলর আছে সবাইকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, এইটা কিন্তু খুব ভাইটাল একটা, বিশাল ভাইটাল একটা বিষয়, যে এই মেয়েটি কি কন্ডিশনটা ছিল। ভিডিও, এক সেকেন্ড। ডেফিনেটলি ওটি ভিডিওটা যদি থাকে আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। এক second। হুম, এবার একে পাঠাচ্ছি না, আনাচ্ছি না ভিডিওটা। দেখো ভিডিওটা দেখালে আপনারা বুঝতে পারবেন খুব ভালোভাবে। স্যার স্ক্রিনে হ্যাঁ, দেখান। হ্যালো হ্যালো, বলছি যে সেই ভিডিওটা পাঠাতো, যেটা সেই হ্যাঁ, যেটা যেটা তোর ওই বাচ্চার মধ্যে বিপিটি ছিল, বাইপোলার ডিসঅর্ডার যেটা ছিল, চুল নিয়ে করছিল, যেটা যেটা যে ভিডিওটা পাঠিয়েছিলি, যেটা যেটা সেই চুল উপর থেকে নিচের দিকে তুলছিল, যেটা, ওই ভিডিওটা পাঠাতো একটু, একটু দেখে একটু পাঠানো বাবা। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছে, দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আমার কাছে খুঁজলাম, বাট দেখতে পেলাম না, বাট হয়ে যাবে, পেয়ে যাবো, আশা করা যায়। আরেকবার দেখে নিই। মাথাটা এমন ভাবে তুলছে যেন 100%। এক সেকেন্ড, দেখি তো এটা আছে কিনা। প্রচুর ভিডিও থাকে তো ডিলিট করে দিতে হয়, এত পেশেন্টের ভিডিও। দেখতে পাচ্ছেন তো, সব পেশেন্টের ভিডিও দেখতে পাচ্ছেন, এত ভিডিও ভর্তি হয়ে গেছে পুরো। পাঠাক, আমি দেখাচ্ছি। এইটা বোধহয়, দেখি তো। সো বাইপোলার ডিসঅর্ডার কিন্তু খুব ভাইটাল একটি ডিসঅর্ডার, ঠিক আছে? এই ডিসঅর্ডারে কিন্তু দুটো বিষয় কাজ করে, ম্যানিক এপিসোড আর ডিপ্রেসিভ এপিসোড, ঠিক আছে? তো গেল এটা বাইপোলার ডিসঅর্ডারে, পাঠাচ্ছে আমাকে, অসুবিধা নেই, থাকলেই পাঠাবে। আর একটা জায়গায় ছিল, আমাকে পাঠালাম মিডিয়াতে। আচ্ছা, দেখি তো, এটা এটা তো ওই বিপিটি। হুম, পাঠাক, দেখাচ্ছি, বা আমি দিয়েও দিতে পারি গ্রুপে, অসুবিধা নেই। চলুন, তাহলে এটা গেল ম্যানিক। এরপরে হচ্ছে ডিপ্রেসিভ এপিসোড, ঠিক আছে? ডিপ্রেসিভ এপিসোড, ডিপ্রেশন অবস্থায়, মানে ডিপ্রেসিভ এপিসোডটা কি একটু আমি একটু ক্লিয়ার করে দিই। চরম দুঃখবোধ ও শূন্যতা অনুভব করা, দীর্ঘ সময় ধরে বিষণ্ণতা অনুভব করা,
আগ্রহ বা আনন্দ হারানো। পাঠিয়েছে দেখি, না এখনো পাঠায়নি। আগ্রহ বা আনন্দ হারানো। আগে যেসব কাজ আনন্দ পেতেন এখন সেসব কাজে আর ভালো লাগে না। এগুলো হচ্ছে ডিপ্রেসিভ এপিসোড। অতিরিক্ত ক্লান্তি, অল্পতেই অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার প্রবণতা। ঘুমের সমস্যা, একদমই ঘুম আসে না, ঠিক আছে। খাবারের প্রতি অনীহা, ওজন কমে যাওয়া, ব্যর্থ বলে মনে করা নিজেকে, মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণের সমস্যা। ফোন করছে, হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, আমিও খুঁজলাম, আমার কাছে নেই, যদি আমার কাছে থাকে তোর কাছে যদি একটু থাকে দেখে নিস একটু, ঠিক আছে। ওটা তো ওটাতে নেই। ঠিক আছে, আমার কিছু স্টুডেন্টকে ওই এটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা বলছিলাম। হুম, আমি একটা ক্লাসে আছি বাবা, ফোন করছি দাঁড়া, ফোন করছি, ক্লাসে আছি দাঁড়া, ফোন করছি তোকে বাবা। হ্যাঁ, ওকে, ওটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আমাকে একটু কথা বলুন তো, এই যে ডিপ্রেসিভ এপিসোড, এটা কতজনের দেখেছেন ডিপ্রেসিভ এপিসোডের মধ্যে? আমি দেখেছি জলজান্ত প্রমাণ। ঠিক আছে, আর বলো না। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিপ্রেসিভ এপিসোড। হ্যাঁ স্যার, আচ্ছা, এইটা আমিও আমাদের এখানকার যে মহারাজ হ্যাঁ, আছে তার মধ্যেও এই জিনিসটা হচ্ছে। তো এটাকে রিমুভ করবার একটা প্রসেস অন্তত বলুন, তাকে অন্তত কিছুটা সুস্থ করা যেতে পারে যাতে। আমি প্রসেস বলবো, পুরোটাই বলবো, কি করতে হবে তাকে, কি করতে হবে পুরো আচ্ছা। বিষয়টাই বলবো। তার আগে পুরো প্রবলেমগুলো আগে বলি, কি কি প্রবলেম আছে। হুম, সো বাইপোলার ডিসঅর্ডারে এত কিছু প্রবলেম। এবার এবার এর হচ্ছে কি না, এই যে বাইপোলার ডিসঅর্ডার আপনারা শিখলেন দেখলেন, হ্যাঁ, আরো অনেক ডিসঅর্ডার আছে। শুধু আমি আজকে এটা বলবো যে এর অ্যাকচুয়ালি রেমিডিস কি। কিন্তু তার আগে, রেমিডিস বলার আগে আপনাদের প্রত্যেককে, কি বলছে, সরি স্যার জয়েন হতে পারছি না, কটা দিন ধরে মেন্টাল ডিস্টার্ব হয়ে আছে। পাঞ্চালি, আচ্ছা আচ্ছা, এক এক করে এবার জিজ্ঞাসা করছি। যে এখানে আমি একটু পিপিটিটা বন্ধ করব, আপনারা তো খুব ভালোভাবে শুনেছেন। এবারে আমি একটু প্রশ্ন করব, ঠিক আছে, এবার একটু প্রশ্ন করব। সো সো এবার প্রশ্নটা করছি, ঠিক আছে। কাকে প্রশ্ন করা যায়? সুমি, সুমি, সুমি বিশ্বাস, সুমি বিশ্বাস, মাইক অন করো, ভিডিও অন করতে হবে না, মাইক অন করো। শুনেছো? হ্যাঁ শুনেছো? হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনেছো বিষয়টা? আমাকে একটা কথা বলো, যে ধরো কোনো ব্যক্তির মধ্যে ওভার কনফিডেন্ট আসছে এবং সে ওভার কনফিডেন্ট বলে মনে করছে, এবং সে নিজেকে মনে করছে যে সে যেটা করছে সেটাই ঠিক। এটা কোন এপিসোড? আমি অ্যাকচুয়ালি স্যার আমি একটু রাস্তায় আছি, আমি পরে এটা আনসারটা দিই। আচ্ছা আমি ঠিক পরে আছে, ওকে, শুনতে পাচ্ছি না সুশোভন ঠিক বল, করে। সুশোভন, সুশোভন বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুশোভন বল। স্যার ম্যানিক এপিসোড। ওকে, ভেরি গুড। আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, যেটা যে বলতে পারবে সে হ্যান্ড রেজ করবে।
বাইপোলার ডিসঅর্ডারের কটি এপিসোড টোটাল? টোটাল কটি এবং কি কি? দুটি দুটো তো episode। তিনটে দুটি, ম্যানিক, ডিপ্রেসিভ। ম্যানিক ডিপ্রেসিভ। ম্যানিকের মধ্যে কটি? হাই হাই ম্যানিক। ম্যানিকের Manic- মধ্যে 4টি। ম্যানিকের মধ্যে কটি? ম্যানিকের মধ্যে কটি? ম্যানিক এপিসোড আর দুটি, স্যার, হাইপোম্যানিক দুটি। এপিসোড। হাইপোম্যানিক, হাইপোম্যানিক। হাইপোম্যানিক, yes। আচ্ছা, কোনো ব্যক্তিত্ব মনে করছে আগে ডিপ্রেশনে ছিল, এখন সে ওভারকাম করে ফেলেছে নিজে থেকেই, এবং সে মনে করছে যে এবার নিজেকে কন্ট্রোল করে ফেলেছে। এই যে লক্ষণটা, এটা কোন লক্ষণ হতে পারে? হাইপো হাইপো। এটা ডিপ্রেসিভ। হাইপোম্যানিক। এটা হ্যাঁ, হাইপোম্যানিক। হাইপোম্যানিক। আচ্ছা, হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন যে হয় সেটা সেটা কিন্তু ম্যানিক হাইপোম্যানিকের পরই হ্যালোসিনেশন স্টার্ট হয়। তো হ্যালোসিনেশনের ক্ষেত্রে কিন্তু ম্যানিক অ্যাটাক হওয়াটা একদম বাঞ্ছনীয়, মানে ম্যানিক অ্যাটাক হবে তারপর হ্যালোসিনেশন হবে। হ্যালোসিনেশন ম্যানিক অ্যাটাক হওয়ার পরেই হবে, এটা একদম অনবদ্য। এইবারে ঘটনা হচ্ছে কি, যে রেমিডিস বাইপোলার ডিসঅর্ডারের, যদি আমরা দেখি বাইপোলার ডিসঅর্ডারের রেমিডিস কি? বাইপোলার ডিসঅর্ডারের রেমিডিস সবাই লিখুন। বাইপোলার ডিসঅর্ডারের রেমিডিস। হয়েছে? লেখা হয়েছে? এবারে আমি বলছি এক একটা পয়েন্ট করে, তোমরা পড়বে। বাইপোলার ডিসঅর্ডারের প্রথম চিকিৎসাই সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। বাইপোলার ডিসঅর্ডারের প্রথম চিকিৎসাই হচ্ছে সিবিটি। দ্বিতীয় হচ্ছে মেডিটেশন। স্যার আরেকবার বলুন। বাইপোলার ডিসঅর্ডারের প্রথম চিকিৎসাই হচ্ছে সিবিটি টেকনিক। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। মেডিসিন আমি বলবো না, মেডিসিন আমরা দিতে পারবো না, তাই মেডিসিনের কথা বলবো না, কিন্তু মেডিসিন আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ইন্টারপার্সোনাল থেরাপি। ইন্টারপার্সোনাল থেরাপি, ফ্যামিলি ফোকাস থেরাপি। ফ্যামিলি একটু আমি একটু বুঝতে পারিনি। সিভিটি হলো সিভিটি নয়, এক নাম্বার। সিবিটি, হ্যাঁ? সিবিটি, সিবিটি, কগনিটিভ হ্যাঁ, সিভিটি। বিহেভিয়ারাল, হ্যাঁ, হ্যাঁ, বিহেভিয়ারিয়াল। হ্যাঁ, আর থেরাপি। 2 নাম্বার মেডিটেশন যেটা বলছিলেন ওটা? হ্যাঁ, মেডিটেশন, ওটা নিউরোলিঙ্কের 2 কি নাম্বারই বলবো? লিখবো তো? হ্যাঁ, 2 নাম্বার। হ্যাঁ, ওকে, এবার 3 নাম্বার। 3 নম্বর হচ্ছে ইন্টারপার্সোনাল অ্যান্ড সোশ্যাল থেরাপি। ইন্টারপার্সোনাল অ্যান্ড সোশ্যাল থেরাপি। ইন্টারপার্সোনাল অ্যান্ড সোশ্যাল থেরাপি। তারপরে হচ্ছে ফ্যামিলি ফোকাসড থেরাপি। ফ্যামিলি ফোকাসড থেরাপি। জীবনধারার কিছু পরিবর্তন করতে হয়। নিয়মিত ঘুম 6 থেকে 8 ঘন্টা লাগবেই লাগবে। 10:30টার মধ্যে শুয়ে পড়তে হবে। নিয়মিত যোগা, ওয়েলনেস, মেডিটেশন, এগুলো করতেই হবে। আর খাদ্য অভ্যাস, খাবারের মধ্যে কি কি থাকবে? ওমেগা 3, শাকসবজি, প্রোটিন, এবং এদেরকে একটু রেড মিট দিতে হবে। রেড মিট মানে হচ্ছে খাসির মাংস। খাসির মাংস এদেরকে খাওয়াতে হবে, বা টেংরির জুস খাওয়ানো যেতে পারে, যাতে কিনা এদের হাইপোম্যানিক যে প্রবলেমটা, এটা তো মেন্টাল ডিস্ট্রাকশনসের ব্যাপারে হয়। ডিস্ট্রাকশনস, এই ডিস্ট্রাকশনস থেকে বার করার জন্য, এই ডিস্ট্রাকশন থেকে
যাতে ও রিমুভ করতে পারে, নিউরনস যাতে স্ট্রং হতে পারে, তাই জন্য টেংরির জুস এগুলো খুবই প্রয়োজনীয়তা খাদ্য। কিন্তু মাথায় রাখতে হবে ফ্যামিলি রিলেশনশিপ ফোকাসড থেরাপি, এটা প্রত্যেক দিন লাগবে। কথা বলতে হবে তার সঙ্গে, টাইম দিতে হবে, টাইম। যদি আপনি কাউকে পরিবর্তন করতে চান যার মধ্যে এই প্রবলেমগুলো আছে, তাকে ইমিডিয়েটলি তাকে সাহায্য করুন, কাঁধে কাঁধ দিয়ে তার সঙ্গে চলুন, চলার চেষ্টা করুন। বুঝতে পারলাম? দ্বিতীয়, মেডিটেশন। মেডিটেটিভ লেভেলে প্রত্যেক দিন নিয়ে যেতে হবে, প্রত্যেক দিন 2 বার করে মেডিটেশন, 2 টাইমস। ঠিক আছে, লাগবে। আচ্ছা, দেখবেন অনেক ব্যক্তিত্বের মধ্যে খামখেয়ালিপনা থাকতে পারে, খামখেয়ালিপনা। অত্যাধিক যদি খামখেয়ালিপনা থাকে, তাকে ইমিডিয়েট কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছুর প্রয়োজন নেই, কোনো কাউন্সিলিং এর প্রয়োজন নেই, তাকে একদম সোজা একদম মেডিটেশন, আর কোনো কথা নেই। কারণ খামখেয়ালিপনার পরেই কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিক অ্যাটাক হয় ম্যাক্সিমাম টাইমে। খামখেয়ালি ইন দ্য সেন্স কি, যখন ইচ্ছে হলো তখনই করে ফেললাম এবং যেটা সে করছে সেটাই ঠিক বলে মনে হচ্ছে, বাদ বাকি সবাই ভুল, সে একাই ঠিক, এটা তার মনে হচ্ছে। ডাইরেক্ট তাকে ইমিডিয়েট তাকে মেডিটেশন, আর কোনো কথা নেই তার। প্রত্যেক দিন তাকে থিটা লেয়ারে নিয়ে চলে যেতে হবে, গিয়ে তার প্রোগ্রামিং করে দিতে হবে, ব্রেন প্রোগ্রামিং, নিউরনস প্রোগ্রামিং। বলতে পারলাম রেমেডিস কি কি আছে? আস্তে আস্তে যত শিখবো Yes, আরো sir. ভালো ভালো শিখবো। হ্যাঁ, Yes, sir. একদম ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার টাস্ক, ঘরের টাস্ক একটু বলি। বাইপোলার ডিসঅর্ডার খুঁজতে হবে বাড়ির পাশাপাশি, এটা হচ্ছে টাস্ক। ঠিক আছে, স্যার আমি তো খুঁজে পেয়েছি কিন্তু থেরাপি গুলো জানি না। ও থেরাপিটা আস্তে আস্তে শিখবে। এটা তো আচ্ছা, তাপস হচ্ছে আমার আপনাদের জুনিয়র ব্যাচে আছে। তো আপনাদের ক্লাসটা জাস্ট বাইপোলার আছে বলে ওর জানার ইচ্ছা ছিল, তাই তাপসকে জয়েন করানো হয়েছে। তাপস তো এই ক্লাসের নয়, তো তাপসকে শুধুমাত্র দেখানোর জন্য জয়েন করা হয়েছে বাইপোলার ডিসঅর্ডারটা কি। ঠিক আছে তাপস, আস্তে আস্তে তোমাদেরও আসবে বাইপোলার ডিসঅর্ডার, তোমাদের সিনিয়র যারা আছেন তাদের তো চলছে এখন বাইপোলার। সো ধৈর্য ধরো, অনেক কিছু শেখাবো, অসুবিধা নেই তাপস। ঠিক আছে, বুঝলে? ঠিক আছে স্যার। একদম। তো এবার হচ্ছে আপনাদের টাস্ক, তাপস ছাড়া আপনাদের টাস্ক বাইপোলার ডিসঅর্ডারের এই সিমটমস কার কার মধ্যে দেখতে পাচ্ছেন, বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন না বাড়ির বাইরে দেখতে পাচ্ছেন, এবং সেগুলোকে খাতায় চার্ট তৈরি করবেন। তার মধ্যে কি কি প্রবলেমস আসে, কি কি হয় এবং কেন হয় সেটাও দেখবেন। তারপর বলছি আপনাকে কিভাবে হবে, ঠিক আছে, কিভাবে চিকিৎসা দেবেন। আরো একটা বিষয় বলি, বাইপোলার ডিসঅর্ডার কিন্তু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা মাইন্ড ট্রেনিং এর দ্বারা পুরোপুরি সুস্থ করা যায়। বাইপোলার ডিসঅর্ডারে কিন্তু পুরোপুরি সুস্থ যোগ্য আছে যদি সে নিয়মিত কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ইউজ করে এবং মেডিটেশন এবং ব্রিদিং টেকনিক্স এবং যে যে টেকনিকগুলো আমি শেখাই সেই সমস্ত টেকনিক সে ইউজ করে, তাহলে কিন্তু হবে 100%। বুঝতে পারলাম? আরেকবার স্যার রিপিট করুন, কি কি বললেন? বাইপোলার ডিসঅর্ডারে যদি কেউ পড়ে, সে যদি আমার কথা মতো চলে এবং সে যদি প্রত্যেক দিন মেডিটেশন করে, তার মধ্যে থেকে বাইপোলার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা পরিবর্তন হতে আরম্ভ করবে। পার্সেন্টেজ ওয়াইজ আমি আবার 90% পর্যন্ত আমি পার্সেন্টেজ কমিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি। এটা আমার প্র্যাকটিক্যাল ঘটেছে বলে আমি বলছি। মেডিসিনের থেকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির প্রচন্ড ক্ষমতা। মেডিসিন আপনাকে সাময়িক হেল্প করবে, রেগুলারাইজ আপনার মেডিসিন নিতে হবে তখন। কিন্তু যদি কারোর মধ্যে বাইপোলার ডিসঅর্ডার থাকে, সে যদি রীতিমতো প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী মেন্টাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেডিটেশন করে, সমস্ত থেরাপিগুলো ইউজ করে, তার মধ্যে বাইপোলার ডিসঅর্ডার থাকবে না।
স্যার সে তো করবে না, তার বাড়ির লোককে দিয়ে করাতে হবে। সে করবে, কারণ সে জানবে, সে কোনো কোনো সময় নিজেকে জাজ করতে পারবে। বাইপোলার ডিসঅর্ডার এটা নয় যে সে জাজ করতে পারবে না, সে দেখতে পাবে যে সে ভুল করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে গেলে তাকে আগে এই জায়গাগুলো, প্রবলেমগুলো সলভ করতে হবে। এবং এই যে সিমটমস, এই সিমটমসগুলো কিন্তু খুব ভাইটাল। এবং তার কিন্তু প্রচণ্ড রাগ হতে পারে, কথায় কথায় রাগ হতে পারে, এবং হাইপারনেস হয়ে যেতে পারে। যার প্রতি রেগে যাবে তার সঙ্গে কথা নাও বলতে পারে, আবার পরবর্তীকালে আবার জাজ করবে যখন, না এটা তো আমার ঠিক হয়নি, না কথা বলার ঠিক আছে, কথা বলবে আবার। মানে যেমন যেটা মনে হবে, একটা একদম কথাতে স্যার, রেগে একদম, মানে একদম বিশাল রাগ করবে সে, যার মধ্যে বাইপোলার। একদম স্যার, প্রতিটা মুহূর্ত এইগুলোই, মানে আমি একদম লিখে রেখেছি, এইগুলোই হয়েছে। একদম পার্টিকুলার যেগুলো বললেন প্রতিটা সেগুলো হয়েছে, এবং তাকে মেডিটেশন করাতে গেলেও করছে না। একবার বসছে তো তারপরে আর বসছে না। এরকম প্রতিটা যে কথাগুলো বললেন সব কটা একদম পুরো পারফেক্ট মিলে গেছে। হ্যাঁ হবে তো, নিয়ম তো এটাই, এটাই তো সিমটমস। আর এটাই কি স্যার সাউন্ড থেরাপি দেওয়া যায়? হ্যাঁ, মেডিটেশন এনএলপির দ্বারা সাউন্ড থেরাপি দেওয়া যায়। এটা একটা থেরাপি আমি শেখাবো, একটা থেরাপি আমি শেখাবো, থেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, উম, আর ওই ব্রেন ব্রেন ব্যায়াম কিছু কিছু আমি মানে নিজে বিভিন্ন জায়গা থেকে শিখে সেগুলো করাবার চেষ্টা করছি, এবং আমিও নিজে করি। সেগুলো কিছু কিছু শিখেছি, প্র্যাকটিস করেছি। ব্রেন এক্সারসাইজ বলতে গেলে, ব্রেন জিম বলতে গেলে হ্যাঁ, তোমার ব্রেন। হ্যান্ড মুভমেন্ট করাবে, আইবল হ্যাঁ, হ্যাঁ, এক্সারসাইজ করাবে, ফিঙ্গারপ্রিন্ট এক্সারসাইজ করাবে, এই রাইটিং, স্যার হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেমটা। হুম হুম, একদম একদম একদম, এগুলো করাবে, আমি দেখাবো থেরাপিগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড মুভমেন্ট, ইয়েস, একটা ফরওয়ার্ড যাবে, একটা ব্যাকওয়ার্ড আসবে, ঠিক আছে, আর একটা এরকম, এরকম পেটের কাছে, তারপর হ্যাঁ একটা আছে হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, ভেরি গুড। এই থেরাপিগুলো শেখাবো, এগুলোর ভিডিও দেবো, শিখতে পাবে আস্তে আস্তে, ব্রেন জিম এগুলো। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ক্লাস একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা প্লিজ একটু স্টাডি করবেন, বাইপোলার এসে গেছে আপনাদের সাবজেক্টে। বাইপোলার ডিসঅর্ডার কিন্তু আপনি যদি কোনো বাচ্চার মধ্যে থেকে বাইপোলার রিমুভ করতে পারেন, তার বাবা এবং মা আপনাকে মাথায় করে রাখবে, এটা মাথায় নিয়ে নিন, কারণ এটা আমার ক্ষেত্রেও হয়েছে, এটা কিন্তু আমার ক্ষেত্রেও ঘটেছে। হুম, তো প্রত্যেকে খুব ভালোভাবে শিখবেন। আর কোয়েশ্চেন, কোয়েশ্চেন যদি থাকে হ্যাঁ, আমাকে হ্যালো। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ তাপস, নিচ্ছি, দাঁড়া নিচ্ছি, তোর কোয়েশ্চেনটা নিচ্ছি, তুই আমায় কল কর না, তুই আমায় কল কর, বলছি তোকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলবো? বলুন, রাখি ম্যাম, বলুন। হ্যাঁ, বলছি আমার ছেলের একটা কোশ্চেন আছে। ও আজকের ক্লাসটা শুনছে, খুবই ইন্টারেস্টেড। ওকে তো পড়তে বসতে বললেও সরছে না, বললো না আমার ভীষণ ভালো লাগছে, আমি একটু শুনি। দিয়ে শেষে একটা কোশ্চেন ও করতে চাইছে, বললাম দাঁড়া স্যারকে বলি, কি জিজ্ঞেস করতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। তো আমি একটু অ্যাকচুয়ালি লাস্টের দিকে সবাই যখন চলে যাবে তখন একটু জিজ্ঞেস করতে চাই। অসুবিধা নেই, তুমি আমাকে বলতে পারো বাবা, আচ্ছা, সো আমাকে বলো, কোনো অসুবিধা নেই, লজ্জা পাওয়ার ব্যাপার নেই। তোমার পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা চলছে আপাতত, যেমন সায়েন্সে? আপাতত এক্সাম। সায়েন্স ও তো? এবার না, ও এবার সিবিএসসি দেবে সায়েন্সেরই তো? ফেব্রুয়ারিতে। না না, সায়েন্সটা না না, অ্যাকচুয়ালি মাধ্যমিক যেটা ইংলিশ ও মিডিয়ামেও আচ্ছা, আছে, সিবিএসসি এবার দেবে। হুম। আচ্ছা, সায়েন্স তোমার ব্যাকগ্রাউন্ড ভালো হতে পারে তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি বেসিক্যালি ফিউচারের দিকে আমার ডাক্তারি হওয়ার ইচ্ছা আছে, নিউরোসার্জন। আচ্ছা শোনো, আমি তোমায় আর একটা কথা বলি, তোমার হ্যালো। বলে দিচ্ছি, তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভালো হবে, কিন্তু তোমার দুটো তিনটে বিহেভিয়ার একটু বলে দিচ্ছি, মন মন দিয়ে শুনে নাও, তোমার কাজে লাগবে বাবা। আচ্ছা, তুমি তুমি খুব ডাইরেক্ট কথা বলে দাও, মানে স্ট্রেট কথা বলে দাও, পিছনে বলো না তো, এই জন্য তোমার আহ, বন্ধু সার্কেল কমতে পারে। তুমি টু দা পয়েন্টে কথা বলতে পারো। হুম, আর হচ্ছে হুম, খুব কম বন্ধু থাকবে তোমার, কিন্তু বেস্ট আচ্ছা, ফ্রেন্ড থাকবে। তুমি হুম, সায়েন্স ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের
এগুলো তুমি খুব লজিক্যাল সাইটের মানুষ, এবং তোমার ক্যালকুলেশন, এবং তুমি কিছু এমন কিছু জাজমেন্ট করো যেগুলো বড়দের ক্ষেত্রেও জাজমেন্ট করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু তুমি জাজমেন্ট করে ফেলো। এরকম কি হয়? এরকম বলতে গেলে আছে কিছু, তাও একটু আধটু হয়তো। হুম হুম। যেমন অনেকের কাছে শুনেছি, আমি মাকে যেমন বলেছি বেশ কয়েকদিন। হ্যাঁ মানে এটা ও না বোঝে না হয়তো, কিন্তু আমি বুঝি যে অপ্রত্যাশিত কিছু হয়ে থাকে, যেটা হয়তো আমি অনেকেই আশা করতে পারে না ওর এই বয়সে। হ্যাঁ, ওর মধ্যে একটা ইন্টেনশন আছে, এবং ওর বিষয়ে আমি একটু বলে দিই। ওর ওর নিজে মানে ওর যে বিহেভিয়ার প্যাটার্ন, একটু আপনি শুনে নেবেন, প্রত্যেকে শুনে নিন, হ্যাঁ তাহলে বুঝে হ্যাঁ যাবেন। হ্যাঁ হ্যাঁ। ওর বিহেভিয়ারাল প্যাটার্ন হচ্ছে ডমিনেন্ট বিহেভিয়ার প্যাটার্ন, ঠিক আছে? ডমিনেন্ট কেন? ডমিনেন্ট দুটো বিহেভিয়ারাল প্যাটার্ন ওর মধ্যে আছে। ফার্স্ট হচ্ছে আউল বিহেভিয়ারাল প্যাটার্ন, আর ডমিনেন্ট বিহেভিয়ারাল প্যাটার্ন। দেখবেন আউল বিহেভিয়ারাল প্যাটার্ন মানে হচ্ছে কোশ্চেন করবে খুব, ঠিক আছে? আপনাকে প্রচন্ড কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা, খুব ডমিনেন্ট, কোশ্চেন করে। শুনুন প্রথম থেকে আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা। হ্যাঁ, ও কোশ্চেন প্রচন্ড থাকবে, ও যতক্ষণ না ও স্যাটিসফাই হবে ততক্ষণ কিন্তু আপনাকে কোশ্চেন করবে, তা বলে আপনি কিন্তু ওর উপর রেগে যাবেন না। ও কিন্তু ওর এটা জানার ইচ্ছা, ওর কোশ্চেন না করলে ওর হবে না, কিন্তু ও কোশ্চেন করবেই 100%। সেকেন্ড হচ্ছে ওর খুব লজিক্যাল সাইড স্ট্রং বলে ও খুব পয়েন্টে কথা বলবে, বেশি কথা বলতে পছন্দ করবে না, এবং খুব মুডি হবে, মুড ওরিয়েন্টেড হবে। আচ্ছা, আউল কেন? আউল হচ্ছে ও কিন্তু সায়েন্টিফিক রিজন চাইবে, প্রমাণ চাইবে, হ্যাঁ এটা খুব ছোটবেলা থেকে সব সময় ঠিক ওকে আছে? যুক্তি দিয়ে না বললে ও হবে না। কিছুতেই শুনবে না, হ্যাঁ এবং খুব ছোটবেলা থেকে এটা। হ্যাঁ। আচ্ছা, স্পিরিচুয়াল দিকটা একটু উইক থাকতে পারে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ব্যক্তিত্ববোধ ওর মধ্যে থাকবে, খুব ভালো পার্সোনালিটি, এবং খুব মানে আনস্টপেবল। ও কিন্তু মানে হেরে যাওয়ার ছেলে নয়, চুপ করে থাকবে, বাট হেরে যাওয়ার ছেলে কিন্তু ও নয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আউল। এরপরে হচ্ছে ডমিনেন্ট। এমন এমন কিছু কথা বলবে যেটা হচ্ছে বাস্তবে ম্যাচ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে। হয়তো আপনার মনে হতে পারে যে দূর, আগে তুই পড়াশোনাটা ঠিকঠাক কর, তারপর এত বড় বড় কথা বলবি, কিন্তু না, ওইটা পারবে বলেই বলছে, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। জানি। বলো, তুমি কি আমাকে কিছু বলেছো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দুটো জিনিস বলতে চাইছিলাম। না ফার্স্ট তুমি হচ্ছে, কিছু না বলা সত্ত্বেও উনি এত কথা তোমার সম্পর্কে বললেন, এটাই হুম, বলতে চাইছি। তুমি তো কি তো আমাকে কিছু জিজ্ঞেস করো বলেছো কি বাবা? করে বললেন। আমি এই না বলো জিনিসগুলোর কি করে বাইরে দুটো জিনিস বললেন। বলতে চাই। হ্যাঁ বলো। সো আপনি যেহেতু বললেন স্পিরিচুয়াল দিকটা একটু কম আছে, সো দ্যাট ইজ থাকবে। রিয়েল। I accept. And I'm having a question on that only. I guess you অনলাইনে। have heard that Annabelle doll এর ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন আপনি। হুম। সো ওটা তো আমার হিসেবে তো এক্সিস্ট করে না, দেন এত ক্রেজ কেন? দেখো, প্রত্যেকটা ব্যক্তিত্বের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি কাজ করে। তুমি যদি আমাকে পার্সোনালি কল করো, আমি তোমায় বলে দেবো অনেক কিছু বিষয় আছে, যে বিষয়গুলো ক্রেজ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু তোমার মধ্যে হচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে এই, যে তুমি হচ্ছে লজিক্যাল পার্সন, তোমার পার্সোনালিটি আলাদা। এবং ব্যক্তিত্ব বিষয়ে এই দুটো পার্সোনালিটি খুব কম বাচ্চাদের মধ্যে দেখা যায়, খুব কম মানুষের মধ্যে এই দুটো পার্সোনালিটি একসঙ্গে থাকে, একটা ডমিনেন্ট, একটা হচ্ছে আউল পার্সোনালিটি। এক হচ্ছে তুমি এমন এমন টাইম আসতে পারে বাবা, তুমি হয়তো নিজেকেও নিজে প্রশ্ন করে থাকো যে আমি যেটা করছি ঠিক করছি কি, আমি ঠিক বোকা বোকা করছি না তো, কেউ আমাকে দেখে বোকা ভাববে না তো? নিজেকেও প্রশ্ন করতে পারো, তোমার মাইন্ডসেট কিন্তু এটা হবেই হবে, গ্যারেন্টেড। এবং তুমি কিন্তু তুমি স্যাটিসফাই নয়, এবং তুমি লজিক্যাল পার্সন, ওই জন্য তোমার মধ্যে ক্রেজটা নেই। যারা ইনলজিক্যাল তাদের মধ্যে ক্রেজটা আছে। তার মানে এই নয় যে তারা স্পিরিচুয়াল নয়, স্পিরিচুয়ালিটি আলাদা বাবা। স্পিরিচুয়ালিটির সঙ্গে এর কোনো মানে ইয়েই নেই। সায়েন্স যেখান থেকে শেষ হয়, সেখান থেকে স্পিরিচুয়ালিটি স্টার্ট হয়। বুঝতে পারলাম? এটা পুরোপুরি বিশ্বাসের উপর, তাই বিশ্বাস কি? না, অ্যাকচুয়ালি হয় কি,
আমি একটু মানে যদি পসিবল হয় আচ্ছা হুম তুমি কি একটু রোগা, তোমার তুমি কি একটু রোগা না। হ্যাঁ, না এখন নয় সেটা। আগে ছিল? হ্যাঁ। উম, আচ্ছা রোগা ঠিক বলবো না, তবে স্লিম ছিল বলা যেতে পারে, এখন স্লিম। সেটা হয়তো একটু হেলদি বলতে পারি। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব যে তুমি আহ মাছ মাংস ডিম খেতে ভালোবাসো না শাকসবজি খেতে ভালোবাসো? আমার এমনি ভেজিটেবল মধ্যে জাস্ট দুটো তিনটে জিনিস ভালো লাগে, আর মাংসটা বেশি ভালো লাগে। ওকে, ভেরি গুড। স্পাইসি খাবার, আচ্ছা শোনো, আচ্ছা আরেকটা জিনিস বলি, শোনো, তোমার মধ্যে স্যার আমি একটু বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ পম্পা ম্যাম, আমার ক্লাস শেষ, ওকে, আমি জাস্ট ঠিক আছে বাচ্চাটাকে স্যার। একটু গাইড করে দিচ্ছি।